দর্শক সমকালের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আমি সিকান্দার আলী যুক্ত হয়েছি মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম থেকে। আগামীকাল বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ প্রথম ওয়ানডে এই মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দিবারাত্রির ম্যাচ। এই ম্যাচটি খুবই ইম্পর্টেন্ট বাংলাদেশের জন্য, কারণ হচ্ছে 2027 সালে ওয়ানডে বিশ্বকাপ খেলার জন্য সরাসরি কোয়ালিফাই করার যে শর্ত রয়েছে, সেই শর্ত হলো যে আপনার দক্ষিণ আফ্রিকা এবং জিম্বাবুয়ে বাদে আপনার র্যাঙ্কিংয়ের সেরা 8 দলে থাকতে হবে 2027 সালের 30শে মার্চ পর্যন্ত। সেই ক্ষেত্রে বাংলাদেশ এখন রয়েছে 10 নম্বর র্যাঙ্কিংয়ে। সেখান থেকে উত্তরণ ঘটাতে হলে পরবর্তী যে সিরিজগুলো রয়েছে, এই সিরিজ থেকে শুরু করে আপনার আগামী বছর যেসব সিরিজ হবে, সেই সিরিজগুলো আপনাকে জিততে হবে। জিতে যদি আপনি 7 থেকে 8-এর মধ্যে থাকতে পারেন, তাহলে আপনি সরাসরি বিশ্বকাপ কোয়ালিফাই করবেন। আর যদি সরাসরি বিশ্বকাপ কোয়ালিফাই না করেন, 7-8-এর মধ্যে না থাকেন, তাহলে আপনাকে কোয়ালিফাইং রাউন্ড খেলতে হলে বাংলাদেশের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে পড়বে। কারণ এই অভিজ্ঞতা কিন্তু ভালো নয় অন্য দলের অন্য দলগুলির জন্য। বাংলাদেশের জন্য তেমনি একটা চাপের মুহূর্ত আসবে, সেই চাপের মুহূর্ত নিশ্চয়ই চাইবে না বাংলাদেশ। খেলা হচ্ছে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে, যেখানে আপনার কন্ডিশন সবসময় নিজেদের অনুকূলে থাকে। স্লো অ্যান্ড লো উইকেট বানাতে বলা হয়েছে এবং সেটা বানানো হয়েও গিয়েছে। আপনার দুপুরে যখন সবাই গ্রাউন্ডসম্যানরা, মাঠকর্মীরা সবাই চলে গিয়েছেন যে যার মতো জুমার নামাজ পড়তে কিংবা মধ্যাহ্নভোজ সারতে, সেই সময় ড্যারেন সামি মাঠে এসে নিঃসঙ্গ শেরপার মতো ওখানে চলে গিয়েছেন এবং চট সরিয়ে উইকেটটা দেখে নিয়েছেন। যে উইকেটটা দেখার পরে তার যেটা মনে হয়েছে, এইরকম উইকেট সে জীবনে কখনোই দেখেনি। তার মানে হচ্ছে এটা এত স্লো অ্যান্ড লো হবে, অথবা এত বাংলাদেশের পক্ষে যাবে যেটা সামিকে চিন্তিত করে তুলেছে। যদিও তিনি বলেছেন সংবাদ সম্মেলনে, ড্যারেন সামি, আমার প্লেয়ারদের মাথার মধ্যে আমি সেই জিনিস উইকেটের বিষয়টা ঢুকতে দিতে চাই না, ঘুরপাক খেতে দিতে চাই না। আমি চাই আমার প্লেয়াররা এখানে ভালো ক্রিকেট খেলুক এবং কম্পিটিটিভ খেলুক, সেটাই হয়তো হবে। আর ড্যারেন সামিদের জন্য এটা একটা চ্যালেঞ্জিং। সামি যদিও এখানে প্রচুর ক্রিকেট খেলেছেন অ্যাজ এ প্লেয়ার, আজ এই প্রথম এখানে কোচ হিসেবে বসেছিলেন সংবাদ সম্মেলনের মঞ্চে। সেই জায়গাতে তিনি তার প্লেয়ারদেরকে সেভাবে তৈরি করে এনেছেন। যদিও বাংলাদেশ একটা বাজে সিরিজ খেলে এসেছে আফগানিস্তানের বিপক্ষে আবুধাবিতে, যেখানে আপনার হোয়াইট ওয়াশ হয়েছে, সেই জায়গা থেকে যদি আপনি চিন্তা করেন, বাংলাদেশের সময় একেবারে ভালো যাচ্ছে না। আফগানিস্তানের সিরিজের আগে যে ওয়ানডে সিরিজটা ছিল, সেটা হলো শ্রীলঙ্কার বিপক্ষে, এবং সেই শ্রীলঙ্কায় 2-1 ব্যবধানে হেরেছিল সিরিজটি। তো বাংলাদেশ একটা হারের মধ্যে দিয়ে রয়েছেন। মেহেদী হাসান মিরাজ, তিনি অধিনায়ক, তার নেতৃত্বের শুরুটা যেমন ভালো হয়নি, তেমনি সেকেন্ড সিরিজে হোয়াইট ওয়াশ হওয়া আফগানিস্তানের কাছে, যেটা কেউই আসলে মেনে নিতে পারেনি, এবং দর্শকদের রিয়াকশনটা খুব বাজে হয়েছে, আমরা সেটা দেখেছি। তো এরকম যদি হারতে থাকেন, তাহলে কিন্তু সামনের সিরিজগুলো ভয়ানক আকার ধারণ করবে এবং মানুষ কিন্তু ক্রিকেট থেকে আস্তে আস্তে মুখ ফিরিয়ে নেবে। কারণ বাংলাদেশ এই একটা ফরম্যাটে সেরা দল ছিল। নিজেদের 3টা ফরম্যাট যারা খেলে, তার মধ্যে ওয়ানডেতে ছিল তাদের বেস্ট ফরম্যাট, এবং এখানে তারা কিন্তু কিছু রেজাল্ট রয়েছে। যদিও কোনো টুর্নামেন্ট বা চ্যাম্পিয়ন বড় কোনো মাল্টিনেশনস টুর্নামেন্টে জিততে পারেনি, কিংবা বৈশ্বিক টুর্নামেন্ট ICC SEC কোনো টুর্নামেন্টে জিততে পারেনি। তো সেই ক্ষেত্রে এই সিরিজটা বাংলাদেশের জন্য ইম্পর্টেন্ট এই কারণে যে ওই যে বিশ্বকাপ, সেই বিশ্বকাপ স্যামিও কিন্তু সেম কথা বলে গেছেন, বিশ্বকাপের কারণেই তাদেরকে এই সিরিজটাকে গুরুত্ব সহকারে খেলতে হবে, এবং তারা এখান থেকে পয়েন্ট নেওয়ারও যে পরিকল্পনা করেছেন, সেটা কার্যকর করার জন্য সর্বোত্তম চেষ্টা করবেন। বাংলাদেশও তার সেরাটা দিয়ে হোয়াইট ওয়াশ করার চেষ্টা করবে সফরকারীদেরকে। তো সেই জায়গা থেকে কারা খেলতে পারে বাংলাদেশের? মাহিদুল ইসলাম অঙ্কন, তিনি এসেছেন স্কোয়াডে, তাকে খেলানো হতে পারে। জাকের আলী অনিক, তিনি ভালো সময় যাচ্ছেন না, তাকে বিশ্রাম দেওয়া হতে পারে। থাকতে পারেন উইকেট কিপিং করবেন সেক্ষেত্রে নূর হাসান সোহান। আর টপ অর্ডারে কোনো পরিবর্তন আসবে কি না, সেটা একটা বিবেচ্য বিষয়। সৌম্য সরকার রয়েছেন, এই কন্ডিশনে যদি তাকে খেলানো হয়, আমার মনে হয় খারাপ হবে কি ভালো হবে আমি জানি না, কারণ সৌম্য একটু ফ্ল্যাট উইকেটে, ভালো উইকেটে খেলতে অভ্যস্ত। তিনি যদি একটু স্পিন উইকেটে ট্র্যাকে খেলেন মিরপুরের মতো জায়গায়, সেই জায়গায় তিনি ফিল করার চান্স থাকবে। সেক্ষেত্রে আপনার তানজিদ হাসান তামিম, তার খেলার সম্ভাবনাই বেশি। সাইফ হাসান এবং তানজিদ হাসান তামিম। 3 নম্বরে আপনার রয়েছেন নাজমুল হোসেন শান্তু। 4-এ কে খেলবেন? যদি মিরাজ খেলেন, তাহলে কিন্তু একটা সুইসাইডাল কেস হয়ে যেতে পারে, কারণ এই জায়গায় সেক্ষেত্রে আপনার তাহিদ হৃদয় রয়েছে। তাহিদ হৃদয়কে আসলে 5-এ নামানো ঠিক হবে না যতটুকু মনে হয়। তাহিদ হৃদয় যদি 4-এ খেলেন, তাহলে 5-এ অঙ্কন, 6-এ নুরুল হাসান সোহান, 7-এ যদি আপনার মিরাজ খেলেন, সেই জায়গাটা তার জন্য বেটার ফিটেড। কারণ হচ্ছে তিনি এই জায়গায় খেলে অভ্যস্ত, এবং লোয়ার অর্ডারে কিন্তু তিনি ভালো পিক করতে পারেন, কিন্তু টপ অর্ডারে 1-2টা ম্যাচ হয়তো পিক করতে পারেন, বাকি ম্যাচগুলো তিনি পিক করতে পারছেন না। সেই কারণে হলো ওই জায়গায় একটু পরিবর্তন আনা উচিত। এখানে স্পিন ডিপার্টমেন্ট 3 জন মাত্র স্পিনার রয়েছে, বাহাতি, ডানহাতি এবং লেগে। তো
সেই জায়গায় মিরাজ ডানহাতি অটো অলরাউন্ডার হিসাবে, রিশাদ হোসেন তিনি লেগ স্পিনার, আর বাহাতি স্পিনার তানভীর ইসলাম কিন্তু এই কন্ডিশনে ভালো করবেন বলে আশা করা যায়। স্পিন ট্র্যাক হলে 3 জন যদি খেলেন সেক্ষেত্রে আপনার পেস বোলার 2 জন খেলবে। 3 জন যদি খেলায় তাহলে কিন্তু আপনার কোটা দাঁড় করানো 11 দাঁড় করানো একটু চ্যালেঞ্জিং হয়ে যাবে, কারণ অলরাউন্ডার কম। এখানে অলরাউন্ডার কম থাকলে যেটা হয় আপনার বোলিং ইউনিটটাকে ব্যালেন্স করা কঠিন হয়ে পড়ে। তো যেহেতু কন্ডিশনটা স্পিনিং হবে, এখানে আরও 2 জন অপশনাল স্পিনার রয়েছেন। একজন আপনার সাইফ, আপনারা জানেন যে সাইফ লাস্টে আফগানিস্তানের বিপক্ষে ভালো বোলিংও করেছেন, তার স্পিনটা যদি কাজে লাগানো যায়। আরেকজন হয়েছেন শামীম হোসেন পাটোয়ারি, তিনি 4-5 ওভার যদি করে দিতে পারেন তাহলে সব মিলিয়ে বাংলাদেশের জন্য এটা একটা ভালো একটা সিরিজ হতে পারে। এবং এই সিরিজটা এখানেই 3টা ম্যাচ রাখা হয়েছে এই কারণে যে এখানকার কন্ডিশন কাজে লাগিয়ে তারা জানে পুরো সিরিজটা জিততে পারেন এবং প্রতিপক্ষকে হোয়াইট ওয়াশ করে অন্তত র্যাঙ্কিংয়ে উন্নতি, অর্থাৎ 10 থেকে 9 উন্নতি হতে পারেন। ধন্যবাদ সবাইকে, আবার দেখা হবে অন্য কোনো টপিকস নিয়ে।